হ্যাঁ, রবি স্ক্রিন শেয়ার করেন। স্যার আমাদের আপডেটটা স্যার যে এখানে আমরা অ্যাড করছিলাম। হ্যাঁ, ঠিক আছে। একটু বুঝিয়ে বলেন মানে আসলে কি কোন ডিরেকশনে যাচ্ছেন এখন? আপনাদের টার্ম পেপারটা কোন ডিরেকশনে নিচ্ছেন? অ্যান্ড আসলে কি নতুন জানতে পেরেছেন লাস্ট যখন আমাদের মিটিং হচ্ছিল তারপর? সেটা নিয়ে একটু বলেন। স্যার 5 মিনিট একটু আমি জিনিসটা রেডি করে তারপরে জানাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর কার গ্রুপ আছে এখন? শাহরিয়ার রশিদ, আপনার গ্রুপ কি সেম নাকি অন্য কোনটা? তারপরে সাইফুল আর হচ্ছে রাকিবুল, এগুলো তো অন্য গ্রুপ। जी सर, सेम ग्रुप सर। আচ্ছা, আমি গ্রুপ ফরমেশনের ফর্মটাতে দেখতে পাচ্ছি গ্রুপ 2 তে হচ্ছে রাকিবুল, তাই তো? রাকিবুল, আপনার গ্রুপের আপডেটটা একটু দেন, অথবা আপনার গ্রুপের অন্যদের কি অবস্থা এখন কারেন্টলি কিরকম, কোন স্টেজে আছেন আপনার লিটারেচার রিভিউ শেষ হয় না এখন, কারেন্টলি কি হয়েছে কিনা সেটা একটু জানাবেন। আর শোয়েব তো গ্রুপ নাম্বার 3 তে, আপনারটাও আপনি জানাতে পারেন আপডেট। আমরা টার্ম পেপারের আপডেট নিয়ে কথা বলছি। হ্যালো রাকিবুল, আপনি আছেন? শোয়েব আছেন? জি স্যার আছে। হ্যাঁ, আপনাদের আপডেট নিয়ে একটু বলেন। স্যার আপডেট এখনো করতে পারিনি, আমি আসলে ট্রাভেল করছিলাম তো কালকে রাতে। আমি আজকের মধ্যে আপডেটটা আপনাকে মেইল করে দিব। আচ্ছা, আপডেট কিন্তু ক্লাসে আমাদেরকে দেখাতে হবে। নেক্সট ক্লাসে, আজকের ক্লাসে না হলে নেক্সট ক্লাসে দেখাতে হবে। আর এত দেরি করা যাচ্ছে না আসলে, ধরেন এখন তো 9th উইক শুরু হয়ে গেছে। তো জি 9th স্যার, উইক জি শুরু হলে মানে আমি আজকে আপডেটটা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে। ইমন, আপনার গ্রুপ নাম্বার 2 এর আপডেট কি কারেন্টলি কি অবস্থায় আছে? আপনাদের টার্ম পেপারের কাজ কতটুকু হলো? নতুন কোন ডিরেকশনে যেতে পেরেছেন একটু বলুন। স্যার শাপিং জয়েন দিতে স্যার আচ্ছা, ঠিক কিছুক্ষণ আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি 5 মিনিট সময় দিচ্ছি সবাইকে। সবাই 8:50-এর মধ্যে নিজেদের মানে গ্রুপের মেম্বারদেরকে কল করে একটু প্রিপেয়ার করার ট্রাই করুন। তো এখানে হচ্ছে আমরা যেটা ফাইন্ডিং হচ্ছে সেটা মেইনলি রিসার্চ পেপারটা হলো রিয়েল ওয়ার্ল্ডের জন্য এরা করে নাই। মেইন বেশিরভাগ রিসার্চ পেপারই অথররা ল্যাবের টেস্টের জন্য করেছে। এখানে একটা বড় ফাইন্ডিং যে রিয়েল লাইফ ওয়ার্ল্ডের জন্য এই জিনিসগুলো টেস্টিং হয় নাই। আবার এখানে স্যার আরেকটা জিনিস হচ্ছে, নতুন একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে অটো এমএল। অটো এমএলটা স্যার হচ্ছে এটা ফার বেটার হচ্ছে রিডিউস এনার্জি কনজাম্পশন। অটোমেবল কি জিনিস? অটো এমএল স্যার হচ্ছে একটা টিউনিং মডেল, মানে যেটাতে এটার স্যার অ্যাডভান্টেজটা কোথায় ওভার ট্রেডিশনাল ইমেল?
স্যার এনার্জি কনজাম্পশনে স্যার এটা ভালো রেজাল্ট দিচ্ছে আর কি। বাট এই কেন কেন রিজন এটা দেখতে হবে। আচ্ছা এটা রিজন এটা এক্সপ্লেন করেন পরে, এটা দেখবেন একটু। আচ্ছা 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 1 মিনিট আমাকে একটু শুনুন। জি স্যার। 11টা। হ্যাঁ, যেটা বলছিলাম সরি। অটোমোবাইল কেন আসলে এনার্জি এফিশিয়েন্টটা দেখতে হবে? তাহলে এটা তো যদি এত মানে যেহেতু এটা ইম্পোর্টেন্ট অ্যান্ড দেখে মনে হচ্ছে যে এটা নতুন একটা ব্রেক থ্রু। তো এটা তো দেখতে হবে কেন এটা এনার্জি এফিশিয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে ফর এক্সাম্পল এটা কোন আমরা তো অলরেডি এনার্জি এফিশিয়েন্ট করার বা মানে এমএল মডেলের এনার্জি এফিশিয়েন্সি বা গ্রিন করার জন্য হচ্ছে ডিফারেন্ট ওয়েজ দেখেছি। এর মধ্যে এটা কি মানে ওই ওয়েগুলো কোনোটাই ফলো করে নাকি নতুন কোনো স্যার ওয়ে নিয়ে আসছে? এটাই হচ্ছে স্যার এটা হচ্ছে নরমালি সবগুলোতেই অ্যাকুরেসির দিকে বেশি ফোকাসড, এফিসিয়েন্সির দিকে ফোকাসড না, কিন্তু এটা অ্যাকুরেসি খুব একটা লাগে না, বাট রান টাইম এনার্জি অ্যান্ড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ইমিশন এগুলাতে হচ্ছে বেশি ফোকাস দেয়, এই জন্য ওগুলার থেকে আর কি এটা আলাদা। তো মানে অ্যাকুরেসি যদি কম হয় তাহলে মানে আসলে ওইটা দিয়ে মানে লাভ আছে? এটা কি বাস্তব প্রয়োগ আছে? এটাই হচ্ছে আসলে অ্যাকুরেসি কম না বলতে অ্যাকুরেসির দিকে ওইভাবে ফোকাস দিতে হয় না আর কি। আচ্ছা। এটা মানে এটা হচ্ছে ওখানে বলছে আর কি। এইটা দেখতে হবে আসলে এই ধরনের পেপারগুলো অটোমেটিক আর একটু পেপারগুলো দেখতে হবে। আচ্ছা এরপরে আহ, এরপরে হচ্ছে এরপর স্যার গোলাম ভাই হচ্ছে ওনারটা দেখাচ্ছে। আচ্ছা স্যার আমি প্রেজেন্ট করবো। হ্যাঁ বল। স্যার এটা হচ্ছে আমাদের ইয়েটা। তো এইখানে আমরা হচ্ছে সবগুলো পেপার স্ট্যাশ করছি। তো এখানে সবাই হচ্ছে মোটামুটি 3 থেকে 5টা পেপার হচ্ছে দেওয়ার ট্রাই করছে ইনপুট, অ্যান্ড এতগুলো পেপার হচ্ছে আমাদের হয়েছে, অ্যান্ড আরো কয়েকটা পেপার বাকি আছে, আরো কয়েকটা পেপার হচ্ছে কয়েকজন মেম্বার করতেছে, তো ওগুলো হচ্ছে আমরা অ্যাড করবো সামনে। তো স্যার এখানে আমরা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে এলএলএম এর কিছু কম্পারিজনস বা হচ্ছে আহ, যে পেপার গুলোতে হচ্ছে কম্পারিজনস থাকবে বা হচ্ছে ওরা কিভাবে এফিশিয়েন্টলি হচ্ছে হ্যান্ডেল করতেছে বা আহ, কিভাবে আমরা হচ্ছে যেহেতু আমরা এফিসিয়েন্সির ব্যাপারটা ফোকাস করতেছি, ওরা কিভাবে এফিসিয়েন্সির কাজটা করতেছে ওই ব্যাপারগুলো যাতে হচ্ছে আমরা জানি। তো এই কারণে হচ্ছে ওই পেপারগুলো হচ্ছে বের করা ট্রাই করছি স্যার। আমরা এখানে হচ্ছে আমার যে পেপারগুলো এখানে ম্যাক্সিমামই হচ্ছে আইট্রিপলি এক্সপ্লোরের থেকে নেয়া, এন্ড ম্যাক্সিমামই হচ্ছে ওই আইট্রিপলির যেই কনফারেন্সেস গোলাম গুলো ওগুলোতে কাইন্ডলি একটু হচ্ছে। এই যে হ্যাঁ সরি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এইটার লিঙ্কটা একটু শেয়ার করেন, হ্যাঁ চ্যাটে শেয়ার করেন। স্যার লিঙ্ক, হ্যাঁ মানে ভিউ করার লিঙ্ক আর কি, শেয়ার লিঙ্ক, শেয়ারবল লিঙ্ক। স্যার পেপারের লিঙ্কটা নাকি হচ্ছে না 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 এক্সেল? এক্সেল শিটের লিঙ্ক। স্যার আমি শেয়ার করছি স্যার, আমি শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ প্লিজ। জি স্যার এখন। কন্টিনিউ করেন হ্যাঁ। হ্যাঁ। তো স্যার এগুলো হচ্ছে পরে হচ্ছে ওই আইট্রিপলির এক্সপ্লোর থেকে কালেক্ট করা। তো এখানে হচ্ছে আহ, আহ, যেই বেটার মানে মেইন 2টা পেপার হচ্ছে আমরা পাইছি বা আমি পাইছি, সেগুলো হচ্ছে যে অ্যানালাইজিং দি পারফরমেন্স অফ সেন্টিমেন্ট অ্যানালাইজ ইউজিং বার্ড ডিস্টিল বার্ড আর রোবার্টা, আর হচ্ছে এইটা এফিশিয়েন্ট ফাইন টিউনিং অফ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস অটোমেটেড মেডিকেল ডকুমেন্টেশন। মানে এই 2টার মধ্যেই মোটামুটি ফাইন টিউনিং বা হচ্ছে এফিসিয়েন্সির ব্যাপারটা আনছে। আর আরেকটা যে পেপার পাইছি ওইটাতেও হচ্ছে অপটিমাইজ করছে এলএলএম মডেল প্রম্পটটা, বাট ওইটা হচ্ছে মানে ওই ডার্ক ওয়েব মার্কেট প্লেস রিলেটেড লিস্টিং এর জন্য করছে আর কি। তো ওইটা তেমন একটা মানে এফিশিয়েন্ট বা হচ্ছে মানে কার্যকর লাগে নাই আমার কাছে পড়ে বা হচ্ছে একটা অ্যানালাইজ কথা করে। বলি। তো স্যার এখানে হচ্ছে এই হ্যাঁ গোলাম একদম আমি ফার্স্ট আমি পেপারটার একটু মধ্যে যে ইনজেক্ট অ্যালগরিদমস করি। গুলো ইউজ করছে এই অ্যালগরিদমস গুলো হচ্ছে আমি হ্যালো এদিকে গোলাম শুনতে অ্যাড করে পাচ্ছেন? দিতেছি। হ্যাঁ হ্যাঁ জি স্যার। আমি একটু ইন্টারজেক্ট করি। সেটা হচ্ছে আপনি যেগুলো বললেন 21, 22, 20 থেকে 23 নাম্বার পর্যন্ত যে পেপারগুলা যেমন ধরেন জি স্যার। অ্যানালাইজিং পারফরম্যান্স অফ সেন্টিমেন্ট এক্সেট্রা। তো এইখানে আসলে অপটিমাইজেশন বা ফাইন টিউনিং ঠিক আছে ইটস এ গুড ওয়ে বাট
এখন অপটিমাইজেশন বা ফাইন টিউনিং, ডাজ ইট লিড টু এ গ্রিনার মডেল অর ডাজ ইট লিড টু এ মোর এফিশিয়েন্ট, রিসোর্স এফিশিয়েন্ট মডেল? আমি এফিসিয়েন্সি বলছি না ইন টার্মস অফ অ্যাকুরেসি অর ইন টার্মস অফ পারফরমেন্স, আমি বলছি ইন টার্মস অফ রিসোর্স, ইউজিং রিসোর্সেস। বুঝতে পারছেন? রিসোর্স মানে হচ্ছে জি স্যার। সে কিভাবে ডেটা ইউজ করে, সে কতটুকু পাওয়ার ইউজ করে, সে কতটুকু ধরেন ফর এক্সাম্পল কতগুলো তার নোটকে একসাথে ইউজ করে। এই জিনিসটা রিসোর্স এফিসিয়েন্সির ক্ষেত্রে তো আসলে আমি কখনো, মানে আমি আসলে জানি না যে এই পেপারগুলো আসলে সেটা নিয়ে কাজ করেছে বা সেগুলো প্রেজেন্ট করেছে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে যেমন তারা বলেছে যে ফাইন টিউনিং করলে বা ধরেন ফাইন টিউনিং করলে ইউনিট টু লেস ট্রেন লেস আওয়ার্স বা এই ধরনের কথাবার্তা বলেছে, বা এইটা কিন্তু এখানের মেইন ফোকাস না, তাই না? জি স্যার। এখানের মেইন ফোকাস হচ্ছে এখানে আমরা এখানে আমাদের যে এই যে এই দুইটা পেপার আছে, এই দুইটা পেপারে হচ্ছে এই ব্যাপার দুইটা আছে যে হচ্ছে ওরা এফিসিয়েন্সি বলতে হচ্ছে যেরকম কম পাওয়ারে কাজ করার ট্রাই করছে, ওরা হচ্ছে বেটার আউটপুট নেওয়ার ট্রাই করছে কম পাওয়ার দিয়ে। বাট হচ্ছে এইটার মধ্যে আবার এই ইয়েটা নাই, এই যে মিনিমাম অপটিমাইজিং এলএলএম ফ্রম মানে ডার্ক ওয়েবের জন্য যেটা করছে, ওটাতে ওরা লামা 3 বেসের উপর কাজ করছে এন্ড ডাইরেক্টলি হচ্ছে মানে ওই পাওয়ার এফিসিয়েন্সির ব্যাপারটা অ্যাড করে নাই আর কি। ওইটা হচ্ছে এই যে ফিউচার ওয়ার্কস বা হচ্ছে রিসার্চ গ্যাপের মধ্যে অ্যাড করা আছে আপাতত। তো স্যার এখানে হচ্ছে আরেকটা যেই ব্যাপারটা হচ্ছে বের করলাম বা দেখলাম, ওই কার্বন মানে কার্বন ইউসেজের বা কার্বন ডাই অক্সাইডের যেই একটা পরিমাণ আছে, ওইটা হচ্ছে সামহাউ বা কোন একটা ক্যালকুলেশন দিয়ে বের করা যায়। মানে একটা কোড কতটুকু হচ্ছে রিসোর্সেস এন্ড স্পেস নিতেছে ওইটার উপর বেস করে। আচ্ছা, তো আমি বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে CO2 এমিশন বেসড অন টোটাল কোড বেস বা হ্যাঁ এক্সিকিউশন। হ্যাঁ, বুঝতে পারছি। জি স্যার। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আপনি এমএল মডেলের মানে ধরেন ফর এক্সাম্পল আপনি প্রুভ করতে পারলেন বা আপনি কতগুলো ওয়ার্ক এমন বের করতে পারলেন যেটা দেখাচ্ছে যে ধরেন আপনার রিলেশনশিপ বিটুইন ফাইন টিউনিং, মানে আপনি কতটুকু কম আওয়ার্স নিয়ে আসতে পারতেছেন এন্ড তার কত রিসোর্স এফিসিয়েন্সি কত বেশি, এদের মধ্যে একটা রিলেশনশিপ দেখাতে পারতেছেন। তাহলে এইটা তো মানে একটা এফেক্ট, নট দ্য কজ। মানে কেন এটা হচ্ছে, কেন ফাইন টিউনিং এর কারণে এটা হচ্ছে, এটাই তো মেইন কজ অফ রিসোর্স এফিসিয়েন্সি, তাই না? স্যার আমাদের মেইন স্যার মেইন কজ হচ্ছে ওই যে আমরা যে হচ্ছে আমরা যে জানি যে হচ্ছে এলএলএম মডেলস গুলো হচ্ছে জাস্ট তিনটা ওয়েতে আমরা হচ্ছে কাট করতে পারি, যে কোয়ান্টাইজেশন এন্ড হচ্ছে আরো যে দুইটা টার্ম আছে ওই টার্মিনোলজি গুলো হচ্ছে অ্যাড করে বা হচ্ছে ওইগুলো আমরা হচ্ছে মানে মানে অ্যাড করে, হ্যাঁ হ্যাঁ অ্যাড করে হচ্ছে অপটিমাইজ করতে পারি। তো রাইট, ওই তিনটা বেস ছাড়া হচ্ছে তেমন আর কোনো এফেক্টিভ ওয়ে পাই নাই, যে কোয়ান্টাইজেশন বা হচ্ছে প্রুনিং সেটাই মানে আমি জানতে এগুলাই হচ্ছে। চাচ্ছিলাম। মানে আলটিমেটলি আপনার ফাইন টিউনিং তো বেসিক্যালি যে আমি কম কিছু নোটকে ওয়েটকে ট্রেন করাবো সো দ্যাট আমার টাইম কম লাগে, আমার ডেটা কম লাগে, তাই না? এটাই তো আমাদের গোল। সো জি আমি স্যার। এটা হচ্ছে গোল। আর আমি আবার একটা কাজ করব যাতে আমি ক্যাটাস্ট্রফিক ফরগেটিং এর শিকার না হই, যে আমার অন্য নোটগুলো যেটা অলরেডি ট্রেন্ড হয়ে গেছে যে ওয়েটগুলো, ওগুলো যাতে আবার নষ্ট না হয়। এটাই তো আমার জি স্যার। এনশিওর করার গোল। এখন জি স্যার। এটা রিসোর্স এফিশিয়েন্ট আমি বুঝতে পারলাম। এখন আমি একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারি যে আমার কম জিপিইউ আওয়ার্স লাগতেছে বা আমার কম পাওয়ার কনজাম্পশন লাগতেছে, জি স্যার। কম পরিমাণ ডেটা লাগতেছে, সো দিস ইজ মোর এফিশিয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ। এখন এইটা আলটিমেটলি কজ কিন্তু বয়েলস ডাউন টু দ্য থ্রি মেইন বা ফোর মেইন যে ওয়েজ যেগুলো আমরা আগে দেখেছি, তাই তো? নতুন কোনো ওয়ে কিন্তু এখানে ইন্ট্রোডিউস করে নাই, বা করলেও না এটা স্যার মানে কোনো ওয়েজ গুলো। কমপ্লিটলি নতুন না, আগের ওয়েগুলার ডিফারেন্ট কম্বিনেশন জি থাকতে স্যার। পারে। আগের আগের ওয়েজ গুলাই ওরা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে দেখা যাচ্ছে যে একটার পর আরেকটা হচ্ছে অ্যাড করছে, মানে স্টেপস গুলা হচ্ছে বা লেয়ার গুলা হয়তো বা এদিক সেদিক করে দিছে, বা ওইটার কারণেই হচ্ছে দেখা যাচ্ছে যে একটু বেটার বেনিফিট পাচ্ছে ওরা বা হচ্ছে ফিডব্যাক গুলা আসতেছে আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে মানে এখন আমাদের ডিরেকশনটা কোন দিকে হবে সেটা হচ্ছে কথা। কারণ স্যার এই আমাদের আমাদের ডিরেকশনসটা স্যার আপাতত হচ্ছে আহ, আহ, এই যে এই পেপারটাকে আমরা বেস করে কাজ করতে পারি, কারণ এখানে হচ্ছে ওরা বেশ কয়েকটা মডেল নিয়ে কাজ করছে এন্ড এখানে হচ্ছে ওই রিসোর্স এফিসিয়েন্সির যে মানে ইয়েগুলা কি বলে এটা, স্যার কম্পারিজনস গুলা ওগুলা হচ্ছে শো করা ট্রাই করছে। তো স্যার আমরা হচ্ছে এই অ্যালগোরিদমস গুলা নিয়ে বা হচ্ছে মানে এই মডেলস গুলা নিয়ে বা এটার সাথে যদি আমরা আরো চাই আরো কয়েকটা মডেল নিয়ে দেন ওইটার একটা স্পেসিফিক কম্পারিজন হচ্ছে দাঁড় করাইতে পারি রিসোর্স এফিসিয়েন্সির ক্ষেত্রে।
এটা তো করছে মেডিকেল ডকুমেন্টেশনের ক্ষেত্রে, তাই না? মেডিকেল ডকুমেন্টেশন জি মানে স্যার, হ্যাঁ হ্যাঁ। প্রেসক্রিপশন বোঝাচ্ছে নাকি রিপোর্ট, মেডিকেল রিপোর্টস এর কথা বলছে, টেস্ট রিপোর্টস এর কথা? না স্যার, ওই মেডিকেলের মানে একটা কোন একটা রিপোর্টের যে অল ওভার ডকুমেন্টেশন ওইটা বের করার কথা বলতেছে এদিকে এলএলএম দিয়ে জেনারেট করে আর কি, না, এখন মেডিকেল টেস্ট রিপোর্ট রিডিউসিং যেটা আপনি ওয়ার্কলোড। আপনি বলতেছেন, যে মেডিকেল টেস্ট রিপোর্টস এর কিন্তু অনেক, মানে এটা কিন্তু অনেক বড় ফিল্ড। মেডিকেল ডকুমেন্টস এর অনেক রকম, যেমন ফর এক্সাম্পল প্রেসক্রিপশন হতে পারে, ডক্টর জি স্যার। সাজেশনস হতে পারে, এরপরে হচ্ছে ধরেন কোন একটা পার্সনের মেডিকেল হিস্ট্রি হতে পারে, ওটা একটা। আবার ধরেন তার কারেন্ট একটা ডায়াগনোসিস রিপোর্ট আছে, তো এগুলার ইমেজ থাকতে পারে, শুধু টেক্সট থাকতে পারে, এরপরে ডাক্তারের মানে মতামত থাকতে পারে, এইরকম অনেক। এটা কিন্তু অনেক কমপ্লিকেটেড একটা সাব ফিল্ড। জি স্যার। এইটা এই জায়গায় আপনারা কাজ করবেন নাকি আপনাদের মানে আলাদা অ্যাপ্লিকেশনের চিন্তা আছে? যেমন ফর এক্সাম্পল তারা কি করেছে, তারা প্রুভ করেছে যে ফর এক্সাম্পল মেডিকেল ডকুমেন্টেশনের যে অ্যানালাইসিস বা এইটার থেকে, যে ধরেন ফর এক্সাম্পল তারা কি কাজ করেছে আসলে, তাদের মডিকুলার গোল হচ্ছে প্রবাবলি যে মেডিকেল ডকুমেন্টেশন থেকে ডায়াগনোসিস করা, প্রগনোসিস করা, জি স্যার। অথবা পেশেন্টের জন্য সাজেশন প্রোভাইড করা, হ্যাঁ, ইকুয়াল, ওরা জাস্ট রাইট? হচ্ছে স্যার মানে প্রেসক্রিপশন থেকে মানে ইনস্ট্রাকশন ইনপুট এন্ড আউটপুটটা আর কি বের করার ট্রাই করছে আর কি এদিকে। বেসিক্যালি ধরেন একজন পেশেন্টের মেডিকেল হিস্ট্রি বা তার ডায়াগনোসিস দিয়ে দেবে, তার জন্য মেডিসিন বা তার জন্য প্র্যাকটিসের সাজেস্ট করা, হ্যাঁ বা হ্যাঁ তাকে বেসিক্যালি ডক্টরের কাজটা, তাই তো? অথবা তার রিপোর্ট জি স্যার, জি অ্যানালাইসিস স্যার। করা। তাকে ধরেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ট্যাটিস্টিক্স দিয়ে দিবে, দিয়ে দিলে বলবে যে সে এলএলএম অ্যানালাইজ করে বলবে যে তার কি কি সমস্যা আছে বা কি ডায়াগনোসিস হতে পারে, তার কোনটা হাই, হুম। কোন ইন্ডিকেটর গুলো হাই, এন্ড সো অন, এগুলাই তো, তাই না? তো এখন এইটা কিন্তু অনেক কমপ্লিকেটেড একটা and এখানে র্যাগ এন্ড আদার মডেলস আসছে, যেটার কাজ হচ্ছে আরো মানে এটাকে ইমপ্রুভ করা, বা and হুম। মানে ওই যেটা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন যেটাকে বলে, র্যাগ। তো এই ধরনের মডেলগুলা আসতেছে নতুন। সো এইটা জি আসলে খুবই কমপ্লিকেটেড, এন্ড এটা এখন আরো অনেক দ্রুত ইভলভ হয়ে গেছে। আমার মনে হয় এই পেপারটা পুরাতন, এত এত নতুন না। এটা কত সালে? জি স্যার, এই পেপারটা হচ্ছে উম, আমি একটু দেখি। স্যার এটা হচ্ছে 2024 এর স্যার। 24 এর, আচ্ছা। এর মানে মেইনলি ওই সময়ের পর থেকে আর কি এই জায়গাটাতে চেঞ্জ আসছে, জি ফিল্ডটা চেঞ্জ স্যার, আসছে। এটা হচ্ছে আচ্ছা, 4th ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডিজিটাল সোসাইটি এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেমস স্যার। একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের এটা ডোমেইনটা চেঞ্জ করতে পারেন। যে ফর এক্সাম্পল আপনারা একটা সেম প্রসিডিউর ফলো করবেন, যে একটা ফ্যামিলি অফ মডেলস এর উপর অ্যানালাইসিস চালাবেন, এন্ড তাদের ফাইন হুম হুম। টিউনিং করার চেষ্টা করবেন। যে ধরেন ফর এক্সাম্পল একেবারে লার্জ, যেটা হচ্ছে যেমন ফর এক্সাম্পল জিপিটি, মেইন জিপিটি জি 4, স্যার। এরপর জিপিটি 4 ও, প্রত্যেকটা তো একটা ডিফারেন্স আছে, সাইজ ডিফারেন্স আছে, তার কার্যক্ষমতার ডিফারেন্স আছে। এখন প্রত্যেকটা একটা ফাইন টিউনিং করলে এফিসিয়েন্সি ওরকম হবে, যেমন যেটা বেশি বড় মডেল তার এফিসিয়েন্সি বা রিসোর্স এফিসিয়েন্সি বাড়বে, বিকজ আমি অল্প কিছু মানে ওয়েটসকে মাত্র ট্রেন করতেছি, তাইলে আমার টাইম অনেক কম লাগবে, এনার্জি অনেক কম লাগবে, কম্পেয়ার টু দা পুরো মডেলটাকে যদি আমি ট্রেন করি, রিট্রেন করি। আর যেটা ছোট মডেল বা মিনি মডেল, ওটার ক্ষেত্রে রিসোর্স এফিসিয়েন্সি আবার কম। সেরকম একটা ফ্যামিলি অফ পুরো মডেলসকে নিলেন, নিয়ে সেগুলার প্রত্যেকটার ফাইন টিউনিং এর কারণে তার রিসোর্স এফিসিয়েন্সি কমতেছে বা সরি বাড়তেছে। এইটা প্রুফ করার বা স্ট্যাবলিশ করার চেষ্টা করলেন, বাট ফর অ্যানাদার সাবফিল্ড। এটা হচ্ছে একটা ডিরেকশন হতে পারে, যেখানে মেডিকেল ডকুমেন্টেশনের কথা না বলে আমরা অন্য একটা সাবফিল্ডের কথা চিন্তা করতে পারি, বা অন্য একটা অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করতে পারি। হ্যাঁ, এটা একটা হতে পারে। তো জি স্যার। এখন এই ক্ষেত্রে আপনাদের দেখতে হবে কোন অ্যাপ্লিকেশনে এটা সবচেয়ে বেশি আমরা করতে পারি। যেমন ফর এক্সাম্পল হতে পারে ইমেজ জেনারেশন, মানে আনকন্ডিশনাল ইমেজ জেনারেশন, অথবা প্রম্পট বেসড ইমেজ জেনারেশন, অথবা কোনো একটা অ্যাপ্লিকেশন অফ ইমেজ জেনারেশন। যেমন ফর এক্সাম্পল আমরা ইমেজ এডিটিং এর ক্ষেত্রে বা ফটো এডিটিং এর ক্ষেত্রে এখন এলএলএম ইউজ করি। আবার ধরেন হুম। ভিডিও জেনারেশন, প্রম্পট বেসড মুভি জেনারেশন বা এই ধরনের ক্ষেত্রে ইউজ করতে পারি। তো আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। এরকম অনেক সাব ফিল্ডে তো এলএলএম এর কাজ ইউজেজ আছে, তাই না? আপনাদেরকে বের করতে হবে এরকম আচ্ছা। কোন ফিল্ডের উপর আপনারা কাজ করবেন, যেখানে আপনারা আসলে এই রিসোর্স এফিসিয়েন্সির এক্সপেরিমেন্ট গুলো করতে পারবেন। জি স্যার। ওকে। আচ্ছা, এখন হচ্ছে এটা এটা হচ্ছে একটা ওয়ে হতে পারে। আর হুম। এটা ছাড়া এখন যদি ওইটা করতে গিয়ে আবার নতুন আইডিয়া আসে, যেমন ফর এক্সাম্পল হ্যাঁ, এইখানে বেসড অন দিস প্রবলেম, স্পেসিফিক প্রবলেম, যে আমি আরো কিছু অ্যাড করতে পারি, আরো কিছু ওয়েজ এখানে অ্যাড করতে পারি টু ইমপ্রুভ দ্য, শুধুমাত্র ফাইন টিউনিং এর উপরে হচ্ছে আমি আরো মেথডস, মানে ধর কি বলবো এটাকে, স্ট্যাক করতে পারি, একটার উপর আরেকটা অপটিমাইজেশন মেথডকে স্ট্যাক করতে পারি, তাহলে সেটা আরো ভালো। ওকে, তাহলে এটা জি আমাকে এই উইকের মধ্যে আপনারা দেখেন যে এটার কোন অ্যাপ্লিকেশনের দিকে আমরা যেতে পারি, জি অ্যাপ্লিকেশন স্যার। ফিল্ডটা চুজ করেন, দেন হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট বা আমরা মেথোডোলজি সেট আপ করতে পারবো। জি স্যার। ওকে স্যার।
রবিউলকে স্যার আমি কি প্রেজেন্ট অফ করবো? হ্যাঁ অফ করতে পারেন। স্যার এর আগে হচ্ছে ওই বাকিরাও স্যার করছে এন্ড বাকিদের পেপার গুলাও হচ্ছে এদিকে আছে। আহ, আচ্ছা আমি দেখবো। মোটামুটি ওকে স্যার। ওকে, রবিউল আপনি কি বুঝতে পেরেছেন? মানে কি বলেছি আপনাদের মানে টার্ম পেপারের গোলের সাথে কি অ্যালাইন হচ্ছে জিনিসটা, নাকি জি আপনাদের স্যার, কোনো জি স্যার। অপিনিয়ন থাকে তাহলে আমাকে বলতে পারেন। না স্যার, ঠিক আছে। আমরা আমাদের এই ডোমেনটা কি হবে এটা আমরা এই উইকের মধ্যেই করে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে সেটা স্যার প্রেজেন্ট করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে গ্রুপ 1 গেল, গ্রুপ 2 তে হচ্ছে কারা? গ্রুপ 2 তে হচ্ছে আহ, নাসের, শাফিন, ইমন, রকিবুল এন্ড জয় চন্দ্র। আপনাদের আপডেট কি? স্যার আমরা ওই যে ব্যাপারটা হচ্ছে কি শাপিন স্যার হসপিটালে গেছে ওর আম্মুকে নিয়ে। তো মানে ওর কাছে সব এক্সেল শিট এগুলো আছে। তো আমি ফোন দিয়েছিলাম স্যার। তো ও বললো স্যার আজকে রাতের ভিতরে আপনাকে লিঙ্কটা শেয়ার করে দিবে। তো এক্সেল এর লিংক, মানে এক্সেলটা মানে ধরেন আপনাদের সবার কাছে নেই, আপনারা কাজ করেন নাই, ওখানে ইনপুট দেন নাই, তাহলে স্যার আসলে মানে পেপার পেপার যা লিঙ্ক ছিল ওইগুলো আর কি দেয়া হয়েছিল। তো ও অ্যাড করছিল, অ্যাড করার পর পর মানে আসলে ওইভাবে করা হয়নি। আচ্ছা মানে আমরা জেনারেলি বলেন, দাদা এক্সেল শিট লাগবে না, আপাতত জেনারেলি বলেন যে আপনাদের কতটুকু প্রোগ্রেস হয়েছে, আপনারা কি স্যার দেখছেন। আপনাদের টপিক ছিল আমার যতদূর মনে পড়ে ওয়েব ডেভেলপমেন্ট, মানে গ্রিনার মডেল অফ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, তাই না? তাহলে এখানে কি প্রোগ্রেস হলো? ওইটা নিয়ে স্যার আপনার পেপার পড়া হয়েছে। তো ওই ক্ষেত্রে কিছু কি কি আরো ইফেক্টিভ ওয়েতে আগানো যায়, তো ওই বিষয়ে স্যার। কয়েকটা ওয়ে বলেন যে মানে ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কে এমন কি জিনিস আনলে সেটা আরো গ্রিন হবে বা রিসোর্স এফিশিয়েন্ট হবে বা হোয়াটএভার, মানে যেটা গ্রিন গ্রিন ধরেন এজেন্ডার সাথে অ্যালাইন, এরকম কিছু সেরকম কিছু আইডিয়াস দেন, বা আপনারা যেটা পড়েছেন সেটা সত্যি থেকে বলতে পারলে ভালো হতো। আমি একটু আইডিয়া পেতাম, আমি আসলে জানি না কারণ আমার কাছেও টপিকটা একেবারে নতুন। আচ্ছা নাসির কি আসিস? হ্যালো নাসের আছে বাট এখন নোট করা। স্যার, ও আচ্ছা একটু আপনাদের থাকলে ভালো হতো স্যার, ওরা একটু মানে এক্সপ্লেইনটা একটু ভালোভাবে করতে পারতো স্যার। আচ্ছা ঠিক আছে, যদি আসে তাহলে জানেন। আর এরপর গ্রুপ থ্রিতে হচ্ছে শোয়েব অ্যান্ড বাকিরা। আপনাদের মানে কতটুকু আপনাদের টপিক জানি না অ্যাকচুয়ালি, আমি টপিকটা স্যার ওই যে কথা বললাম যে নেক্সট ক্লাসে সাবমিট করব, আর এক্সেল শিটটা আজকে আপনার সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে সেটা বুঝতে পেরেছি, বাট আপনাদের টপিকটা কি? স্যার আপনাদের টপিকটা কি? টপিক টাইম পেপারের টপিক কি? স্যার একটু মানে ওই ফার্স্ট প্রেজেন্টেশনের পর ওটা নিয়ে আর ইয়া করা হয়নি তো এখনো। টপিকটার নাম কি? জাস্ট টপিকটার নাম জানতে চাচ্ছি। মনে নেই? আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আশা করি নেক্সট ক্লাসে আরেকটু মানে আমি দেখতে পাবো আপনারা সিরিয়াস, কারণ ধরেন এখন 9th উইক, তো আপনাদেরকে আমি আরেকবার আরেকটু ভালো মতো বোঝানোর ট্রাই করি আসলে আমাদের কি অবস্থা। এই টার্ম পেপারে কিন্তু আমাদের 30% মার্কস, 30% মানে মিড এন্ড ওপেন মার্কস। সো এখন জি এটা কিন্তু 9th উইক চলতেছে, সো আর 3.5 সপ্তাহ বাকি আছে, 3.5 উইকস। এর মধ্যে জি আরো 1.5 উইকস তো যাবে ইয়াতে, তাই না? অনলাইনে চলে যাবে। এখন অনলাইন ক্লাসে তো আসলে কে কি করতেছে এত কিছু বোঝাও যায় না, বা আপনারা ধরেন চুপচাপ থাকেন বা হঠাৎ করে যখন জিজ্ঞেস করলো লিভ দিলেন, তো আসলে এত বেশি অ্যাকাউন্টেবিলিটি নেই। কিন্তু ধরেন এরপরে যখন ফিজিক্যাল ক্লাস শুরু হবে তখন একসাথে আমাদের সিটি, এরপরে টার্ম পেপারের প্রেজেন্টেশন, আপনাদের অন্য কোর্সের সিটিগুলো যেগুলো জমে আছে সবগুলোর প্রেশার একসাথে এসে পড়বে, তখন দেখবেন আসলে কাজ করার তেমন সুযোগ নেই। তো এই 30 মার্কস যদি আপনি একেবারে 1-2 দিন কোনো রকমের কিছু একটা বানিয়ে একটা পিডিএফ শেয়ার করে দেন বা একটা ডক ফাইল শেয়ার করে দেন, এটাতে কিন্তু আসলে খুব একটা মার্কস আসবে না। খুব একটা মার্কস আসবে না বলতে একেবারেই মার্কস আসবে না। তো এখন এটাতে একেবারে মার্কস না আসলে কিন্তু আপনাদের চিন্তা করেন একটা 30 মার্কসের না থাকলে তো কম্পোনেন্টে আপনার মার্কস খারাপ হলে তো একেবারে অলমোস্ট, ইভেন আপনি যদি ফাইনাল খুব ভালো করেন, সিটিতেও খুব ভালো করেন, তাও তো আপনাদের ধরেন গ্রেড, পাসিং গ্রেডের খুব আশেপাশে ঘোরাঘুরি করবে। আর ওদিকে যদি ফাইনাল ভালো না করেন, সিটিও ভালো না করেন, তাহলে তো আরো কম। তো এই জন্য আর কি একটু আপনাদেরকে আমি এটাতে আর্জ করবো যে এটা ব্যাপারে একটু সিরিয়াস হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখন আপনাদেরকে আজকে একটা চ্যাপ্টার একটু বলে দিই যে কিভাবে পড়তে হবে। আর আপনাদেরকে তো আমি একটা ইয়ে দিয়েছিলাম,
অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যেটা করতে হবে, যে আমাদের যেহেতু সিটি কম হয়ে গেছে, মানে সিটি আসলে একটা হওয়ার কথা ছিল, ওইটাও হয়নি। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, যাতে একটু এটার অলরেডি একটা গ্রুপ সিটি কিন্তু আপনারা দিয়েছেন, ওইটার মার্কস আমি কাউন্ট করবো। আর একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে আর কি আপনাদের ইয়া করতে হবে, মানে আহ, আমাকে সাবমিট করতে হবে। এটা এখন না করলেও চলবে, পরে করলেও হবে, যে ধরেন যখন ফিজিক্যাল ক্লাসে শুরু হবে ফাইনালের আগে করলেই হবে আর কি, 10th 11th উইক এরকম সময় করলেও চলবে। তো অ্যাসাইনমেন্টটা হচ্ছে বেসিক্যালি আপনাদের প্রিভিয়াস দুইটা ইয়ারের কোয়েশ্চেন, যেটা আমি দিয়েছি এলএমএস এ অলরেডি, ফল 20, সরি ফল বলছি, এখন তো স্প্রিং 24, হ্যাঁ ফল 24 আর হচ্ছে সামার 24, এই দুইটার কোয়েশ্চেন সলভ করে হচ্ছে সাবমিট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আম, এখন আজকে আমরা চ্যাপ্টার 4টা নিয়ে একটু দেখি। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো চ্যাপ্টার 4 বেসিক্যালি আর নিউ ভিশন অফ কম্পিউটিং, মানে হচ্ছে আসলে বলা হচ্ছে গ্রিন কম্পিউটিং, সরি গ্রিন কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে? একটা নিউ ভার্সন অফ কম্পিউটিং যেটা আগে ছিল না, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং নিয়ে ডিসকাস করেছেন, এটার গ্রিনেবিলিটি, এটা কেন মানে গ্রিন এজেন্ডার সাথে আহ, মানে কোইনসাইড করে, এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করে। সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন ডকুমেন্ট, বইয়ের শেয়ার করেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এখন এটা একটু আমি এক্সপ্লেন করি এখান থেকে কোন জিনিসটা পড়তে হবে। কারণ আসলে এই বইটা তো যদি আপনারা পড়ে থাকেন দেখবেন যে খুবই সহজ ভাষায় লেখা, and এখানে অনেক কথা জানি, মনে হচ্ছে অথর একটা গল্প লিখছে, তার ডায়েরি লিখতেছে। ধরেন যা মন চায়, যেদিকে টপিক যায় ওদিকে লেখা শুরু করে সে, মানে কাইন্ড অফ লাইক ধরেন কনভারসেশনের মতো, একটা গল্পের মতো, যে একটা একটা দিকে হঠাৎ করে সে গল্প করা শুরু করলো, ওই দিক দিয়ে অনেকক্ষণ কথা বলে, এরপরে আবার মানে কোন এক মনে হতে পারে খাপ ছাড়া গুছানো না, একটা বইয়ের মতো না। আবার যদি আপনি এই বই মানে রাইটিং স্টাইল পছন্দ করেন, তাহলে আপনার কাছে মনে হতে পারে এটা আবার খুব ধরেন ফর এক্সাম্পল ইন্টারঅ্যাক্টিভ। তো এখন এই চ্যাপ্টারে আসলে কি বলার চেষ্টা করতেছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ক্লাউড কম্পিউটিং অর বা নিউ নিউ জেনারেশন বা নিউ ভিশন অফ কম্পিউটিং, সেটা কিভাবে ইমার্জ করলো, এটার হিস্ট্রিটা বলার চেষ্টা করছে। দেন আসলে এটা কিভাবে গ্রিন এজেন্ডার সাথে কোইনসাইড করে এটা বলার চেষ্টা করছে, এরপরে আর কি এরকম কিছু কথাবার্তা এখানে বলার চেষ্টা করা হচ্ছে। তো এখন এখান থেকে কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটা একটু আমি দেখাই। তো ফার্স্ট অফ অল আমি যদি একটু হিস্ট্রির দিকে যাই, নট ভেরি ইম্পর্টেন্ট বাট আমি জাস্ট একটু সংক্ষেপে সামারাইজ করি। সো বেসিক্যালি ধরেন কম্পিউটিং অর ইন আদার ওয়ার্ডস মডার্ন কম্পিউটিং এর যাত্রা শুরু হয়েছে আফটার ওয়ার্ল্ড ওয়ার 2, ঠিক আছে, 1945 এর পরে আর কি। তো আপনারা তো মুরস ল এর কথা জানেন, যেটা খুবই ফেমাস। সো এটা হচ্ছে মানে পার্সোনাল কম্পিউটারের এরাটা, যখন আমরা সবাই পার্সোনাল কম্পিউটার যে ইউজ করি, এইটার যুগটা কিভাবে আসলো। তো এক সময় যেটা ছিল, ফর দ্য মোর দেন দ্য ফার্স্ট 30 ইয়ার্স, মানে প্রথম দিকে আর কি 1970s পর্যন্ত, তখন পর্যন্ত মেইন ফ্রেম কম্পিউটিংটা ছিল সবচেয়ে বেশি। এই যে মেইন ফ্রেম কম্পিউটিং ওয়াজ দ্য রেইনিং প্যারাডাইম ফর কম্পিউটিং ফর মোর দেন 30 ইয়ার্স, ঠিক আছে? সো মেইন ফ্রেম কম্পিউটিং মানে কি, মানে হচ্ছে একটা জায়গায় মেইন ফ্রেমটা থাকবে, মানে মেইন কম্পিউটারটা হচ্ছে একটা জায়গায় থাকে। ধরেন ফর এক্সাম্পল একটা অফিসের একটাই কম্পিউটার থাকবে, সেই কম্পিউটারটা হচ্ছে কোথাও একটা সেন্ট্রালাইজ লোকেশনে থাকবে, অ্যান্ড বাকি সব জায়গায় থাকবে কম্পিউটার না, এক একটা টার্মিনাল থাকবে। তার মানে হচ্ছে জাস্ট একটা স্ক্রিনের মধ্যে একটা কমান্ড লাইন চলতেছে, সবার কাজ হচ্ছে টার্মিনাল থেকে মেইন ফ্রেমের সাথে কমিউনিকেট করে হচ্ছে কম্পিউটিং রিসোর্সেস ইয়া করা, মানে ধরেন ওইটাকে অ্যাক্সেস করা। এখন কেন এই ধরনের একটা মানে কম্পিউটিং টেকনোলজি বা এই ধরনের একটা প্যারাডাইম কম্পিউটিং এ ছিল, তার রিজনটা হচ্ছে কম্পিউটিং স্টোরেজ অ্যান্ড প্রসেসিং পাওয়ার খুবই এক্সপেন্সিভ অ্যান্ড প্রেশিয়াস ছিল। তার মানে ধরেন এই যে স্টোরেজ অ্যান্ড প্রসেসিং পাওয়ার মানে সিপিইউ, এই দুটো জিনিস খুবই প্রেশাস অ্যান্ড এক্সপেন্সিভ। তাহলে প্রত্যেকের কাছে আলাদা করে পিসি দেওয়ার পসিবল না। তাহলে কি হবে, একটাই পিসি থাকবে। সে তুলনায় টেলিকমিউনিকেশন, তার মানে হচ্ছে যে ধরেন ডেটা পাঠাচ্ছি আমি একটা চ্যানেল থেকে, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে ডেটা পাঠাচ্ছি, খুব বেশি পরিমাণ ডেটা না, কারণ শুধু টেক্সট
আদান প্রদান হচ্ছে। সো কিলোবাইটস অফ ডেটা টেলিকমিউনিকেশন এর মাধ্যমে এক জায়গায় সেন্ড এন্ড রিসিভ করাটা রিলেটিভলি কম এক্সপেন্সিভ ছিল স্টোরেজ অ্যান্ড কম্পিউটার প্রসেসিং এর পাওয়ারের তুলনায় আর কি। এই কারণে মেইন ফ্রেম কম্পিউটিংটা হচ্ছে ডমিনেন্ট ছিল, কারণ সবাই তার নিজের স্টেশনে বসতো বা টার্মিনালে বসতো, ওই টার্মিনাল থেকে সে কমান্ড পাঠাতো মেইন ফ্রেমে। সো কমান্ড তো জাস্ট টেক্সট ফরম্যাটে যাচ্ছে, কমান্ড লাইন ইন্টারফেসের মতো। তো খুব বেশি ডাটা ছিল না, কিলোবাইটস, অ্যান্ড সেটা হচ্ছে কমান্ড লাইন মানে নেটওয়ার্কের মাধ্যমে মেইন ফ্রেমে যেত, মেইন ফ্রেম থেকে দেন হচ্ছে ওইটার রেসপন্সটা আসতো। বেসিকলি কম্পিউটার একটা, বাকি সবাই হচ্ছে কমিউনিকেট। এখন এই জিনিসটা ছিল ডমিনেন্ট ছিল ফর মোর দেন 30 ইয়ার্স। তো মুরস ল তো আপনারা জানেন, মুরস ল যেটা বলে সেটা হচ্ছে আহ, প্রতি 18 মান্থসে রাফলি এভরি 18 মান্থস টোটাল নাম্বার অফ ট্রানজিস্টরস ইন দ্য মাইক্রোচিপ ডাবলস, রিলেট, তাই না? প্রতি 18 মাস অর সামওয়াট লাইক দ্যাট, এরকম একটা সময়ে কি হবে, ট্রানজিস্টরের সংখ্যা, যে আমাদের মাইক্রোচিপ গুলো আছে, সিপিইউ গুলো আছে, সেইগুলোতে প্রসেসরের ট্রানজিস্টরের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। ট্রানজিস্টরের সংখ্যা যত বাড়ে আসলে একটা চিপের কম্পিটিশনাল ক্যাপাবিলিটি আসলে রিলেটেড, খুবই কোরিলেটেড ভাবে বাড়তে থাকে। তো মুরস ল কিন্তু বেশ অ্যাকুরেটলি প্রেডিক্ট করছে যে কম্পিটিশনাল পাওয়ার কতটুকু কিভাবে বাড়ছে। ধরেন 1970 থেকে 2000 পর্যন্ত একটা গ্রাফ যদি আমরা দেখি, দেখেন প্রতি 3 বছর পর পর যদি দেখা যায় তাহলে মোটামুটি অলমোস্ট দ্বিগুণই হয়েছে। অ্যান্ড প্রত্যেকটা মানে আলটিমেটলি যদি দেখা যায় মুরস ল মোটামুটি কাছাকাছি ভাবে ফলো করেছে দ্য জেনারেশনস অফ ট্রানজিস্টরস একটার পর একটা, মানে জেনারেশনস অফ মাইক্রোচিপস বা মাইক্রো কন্ট্রোলার্স। এখন এতে যেটা হয়েছে যে মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো কম্পিউটারের কম্পিউটেশনাল ক্যাপাবিলিটি খুব দ্রুত বেড়ে গেছে, দ্বিগুণ হচ্ছে প্রতি 18 মাসে। যেহেতু ট্রানজিস্টরের সংখ্যা দ্বিগুণ হচ্ছে, তো কম্পিউটেশনাল পাওয়ারও রাফলি দ্বিগুণ হচ্ছে অথবা রিলেটেড ভাবেই বাড়ছে। তো এতে যেটা হয়েছে একসময়ে কম মানে প্রত্যেকটা স্টেশনে আলাদা আলাদা মাইক্রো কম্পিউটার দেওয়া পসিবল হয়েছে, কারণ প্রসেসিং পাওয়ার অ্যান্ড হচ্ছে আপনার স্টোরেজের যে প্রাইসটা সেটা ধীরে ধীরে কমে আসছে। তখন আসলে যে সেন্ট্রালাইজ যে মেইন ফ্রেম কম্পিউটিং, সেটা থেকে আমরা এখন ডিস্ট্রিবিউটেড অর পার্সোনাল কম্পিউটিং এরাতে চলে আসছি, যে প্রত্যেকটা স্টেশনে একটা করে পার্সোনাল কম্পিউটার থাকবে, প্রত্যেকটা পার্সোনাল কম্পিউটারের স্টোরেজ আলাদা, প্রসেসিং পাওয়ার আলাদা, প্রত্যেক আলাদা আলাদাভাবে কাজ করবে। যদি প্রয়োজন হয় একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করবে, যদি ফাইল আদান প্রদান করার প্রয়োজন হয় বা কোনো কিছু শেয়ার করার প্রয়োজন হয় বা কোলাবোরেটিভলি কোনো কাজ করার প্রয়োজন, তখন কমিউনিকেট করবে। আদারওয়াইজ প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা এন্টিটি। সো এইভাবে হচ্ছে আসলে পিসি বা পার্সোনাল কম্পিউটার এরাটা আসছে মাইক্রো কম্পিউটারসে, যখন ধীরে ধীরে পাওয়ারফুল হয়েছে তখন। সো মাইক্রো কম্পিউটার গুলাও তো মুরস ল ফলো করেই ধীরে ধীরে তার ইয়েটা বাড়ছে আর কি, ক্যাপাবিলিটিটা বেড়ে গেছে। সো এখন যেটা হয়েছে, ধীরে ধীরে এই জিনিসটা আবার উল্টা দিকে যাওয়া শুরু করছে। কিভাবে? এখন আমরা চিন্তা করেন, আমরা যে ডেইলি কম্পিউটার ইউজ করি, সেখানে যে পরিমাণ কম্পিউটেশনাল পাওয়ার দরকার বা যে সফটওয়্যারগুলো রান করতে হয় আমাদের, যে ধরনের ফর এক্সাম্পল কাজগুলো আমাদের করতে হয়, তাতে যে পরিমাণ কম্পিউটেশনাল পাওয়ার দরকার, ওইটা প্রত্যেকটা কম্পিউটারে দেওয়া আবার ডিফিকাল্ট হয়ে গেছে। কিন্তু সে তুলনায় ডেটা ট্রান্সমিশন এখন ধরেন আরো বেশি অনেক ফাস্ট হয়েছে। যেমন এখন আমরা 6G বা ওয়াইফাই 6 এই ধরনের টেকনোলজিগুলো আসতেছে, যার কারণে হচ্ছে ইমার্জিং যে 5G তো অলরেডি চলে আসছে, 6Gও অন দ্য প্রসেস, মানে অন দ্য কার্ডস আছে। সো ধীরে ধীরে এই যে কমিউনিকেশন বা নেটওয়ার্ক কমিউনিকেশন আবার ফাস্টার হচ্ছে, এবং ফাস্টার হতে হতে এটা এখন আমাদের কারেন্টলি তার তুলনায় মানে ডাটা সেন্ড করার বা রিসিভ করার যে বা নেট ধরেন কমিউনিকেশনের যে কস্ট, সেটার তুলনায় স্টোরেজ আর প্রসেসিং পাওয়ারের কস্ট আবার বেড়ে গেছে। তো এখন হচ্ছে আবার ধীরে ধীরে এখন আমরা ডিস্ট্রিবিউটেড বা সেন্ট্রালাইজ একটা যে ক্লাউড কম্পিউটিং, যেটা এই ধরনের একটা প্যারাডাইমের দিকে আবার আমরা চলে যাচ্ছি, যে একটা জায়গায় সবকিছু হোস্টেড থাকবে, আমরা যাতে সেখানে কমিউনিকেট করে করে প্রত্যেকটা পার্সোনাল কম্পিউটার সেখানে কমিউনিকেট করে করে সফটওয়্যার বা কম্পিউটিং রিসোর্সেস অ্যাক্সেস করে। তো ধীরে ধীরে আসলে এই যে ব্যাপারটা, যে প্যারাডাইম যে শিফট হয়, এটার রিজনটা হচ্ছে মেইনলি একদিকে আছে নেটওয়ার্কিং বা ধরেন ডেটা ট্রান্সমিশন কমিউনিকেশনের প্রাইস, আরেকদিকে হচ্ছে স্টোরেজ আর প্রসেসিং পাওয়ারের প্রাইস।
যখন স্টোরেজ আর প্রসেসিং পাওয়ারের প্রাইস বেড়ে যায় তখন প্রত্যেকটা মানে কম্পিউটারের স্টোরেজ দেওয়াটা পসিবল হয় না বা প্রসেসিং পাওয়ার দেওয়া পসিবল হয় না, তখন আমরা কি করি যে সেন্ট্রালাইজ একটা এন্টিটির সাথে কমিউনিকেট করে কম্পিউটিং রিসোর্স অ্যাক্সেস করার চেষ্টা করি। যখন আবার ট্রান্সমিশনটা বেশি এক্সপেন্সিভ হয়ে যায় কম্পেয়ার টু স্টোরেজ, তখন হচ্ছে আমরা কি করি প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল স্টোরেজ বা প্রসেসিং পাওয়ার ক্যাপাবিলিটি, সোজা কথা রিসোর্সেস দেওয়ার চেষ্টা করি। এই যে দুইটা জিনিসের মধ্যে কম্পিউটিং দুইটা ফ্যাক্টরের মধ্যে হচ্ছে আসলে যে রিলেশনশিপ, এটার মাধ্যমে আর কি কম্পিউটিং প্যারাডাইমটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে ওভার টাইম। এখন এইটারই স্বাভাবিক একটা ইয়েতে কারেন্টলি হচ্ছে ধরেন ক্লাউড কম্পিউটিং একটা ইমার্জেন্ট টেকনোলজি। ক্লাউড কম্পিউটিং কেন আসলে এখন ইমার্জেন্ট, কেন এটা খুবই প্রয়োজনীয়, কারণ হচ্ছে ওই যে এখন এভার গ্রেটার রিকোয়ারমেন্ট ফর ইউবিকুইটাস অ্যান্ড সিকিউর অ্যাক্সেস টু ওয়ার্ক রিলেটেড ইমেল অ্যান্ড ইনফরমেশন এক্সেট্রা। যে এখন ধরেন একটা অর্গানাইজেশন বা একটা বডির সবাই বা যারা কোলাবোরেটিভলি কাজ করে তাদের সবার ডিমান্ড হচ্ছে, রিকোয়ারমেন্ট হচ্ছে ইউবিকুইটাস অ্যান্ড সিকিউর অ্যাক্সেস টু দেয়ার ওয়ার্ক সফটওয়্যার। তার মানে আপনি যেখানেই থাকেন, ধরেন আপনি ফর এক্সাম্পল ধরেন কারেন্টলি আপনি অফিসে কাজ করছেন, তখন আপনি যেমন চান যে অফিসের মেশিন থেকে বা আপনার অফিসের ওয়ার্ক স্টেশন থেকে যেভাবে আপনি যেই ওয়ার্ক সফটওয়্যারগুলো আছে, যেগুলো ইমেল আছে, অ্যাপ্লিকেশনস আছে, ওগুলো আপনি যেভাবে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক তেমনি আপনি যেন আপনি বাসায় আসলে ওয়ার্ক ফ্রম হোম করলেও সেই সুবিধাটা পাবেন। আপনি কোনো বিজনেস ট্রিপে যদি অন্য কোনো কান্ট্রিতে যান, খুবই পুয়ার ওয়াইফাই ধরেন প্লেনে যাচ্ছেন, তখন আপনি বসে বসে সেই কাজ করতে পারবেন, তাই না? এই ধরনের যে একটা এক্সপেকটেশন যে আপনি সব জায়গায় যে কোনো জায়গা থেকে আপনি ওয়ার্ক রেডি থাকবেন, ইউবিকুইটাস একটা সিকিউর অ্যাক্সেস থাকবে আপনার ওয়ার্ক রিলেটেড অ্যাপ্লিকেশনসের, এটা থেকে হচ্ছে আসলে ক্লাউড কম্পিউটিং এখন অন দ্য রাইস। যে আমরা ক্লাউড কম্পিউটিং কি করে, যে আপনার কাছে অন হ্যান্ড পাওয়ারফুল ডিভাইস থাক বা না থাক, আপনার কাছে কোনো একটা অ্যাপ্লিকেশন, একটা সফটওয়্যারের অ্যাক্সেস থাকে থ্রু ক্লাউড কম্পিউটিং, বিকজ সফটওয়্যারটা ওখানে রান হচ্ছে না, হচ্ছে একটা সেন্ট্রাল সার্ভারে। আপনি জাস্ট কমিউনিকেট, আপনার একটা ইন্টারফেস থাকলেই হয়, একটা ট্যাব থাকলে হয়, একটা মোবাইল থাকলে হয়, ইউ ক্যান ইউজ দ্য সফটওয়্যার। সেকেন্ড হচ্ছে প্রত্যেককে এখন ডিভাইসগুলোর ক্যাপাবিলিটি যেমন বাড়তেছে, এটার এক্সপেন্সও বাড়তেছে। তো সেই তুলনায় হচ্ছে প্রত্যেককে ডিভাইস দেওয়াটা আসলে প্রত্যেকে একটা পাওয়ারফুলি ডিভাইস দেওয়া খুবই ডিফিকাল্ট। তার থেকে প্রত্যেকে যদি আমরা একটা ইনএক্সপেন্সিভ ডিভাইস দিতে পারি অ্যান্ড ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে তাদেরকে ক্লাউড সার্ভিসেস প্রোভাইড করতে পারি, তাহলে ইজিয়ার, তাই না? যেমন ধরেন আমরা একসময় কি করতাম, পিসি উইন্ডোজ দেওয়ার পর সবাই ওয়ার্ড, এক্সেল এই ধরনের যে সফটওয়্যারগুলো, অফিস টুলসগুলো, অফিস সফটওয়্যারগুলো মানে ইনস্টল করতাম, তাই? এখন আমরা কি করি, আমাদের পিসিতে এই সফটওয়্যারগুলা কিন্তু এখন অনেক এক্সপেন্সিভ, মানে কম্পিটিশনাল ইন্টেন্সিভ হয়ে গেছে। যেমন ওয়ার্ড, এক্সেল এগুলা ধীরে ধীরে আপডেট হতে 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 এখন অনেক হেভি হয়ে গেছে ধীরে ধীরে আসলে বলা। তো এই সফটওয়্যারগুলা এখন ধরেন একেবারে ইনএক্সপেন্সিভ যে আমাদের ডিভাইসগুলো আছে, যেমন ধরেন মোবাইল ফোন বা একেবারে লো পাওয়ার কিছু ট্যাবলেট আছে না, যে একেবারে শুধুমাত্র ভিডিও দেখা যায় বা ওয়ার্ক রিলেটেড কাজ করা যায়, খুবই লো মানে কম পাওয়ারফুল আর কি, খুবই ইনএক্সপেন্সিভ কিছু ট্যাবলেটস বা স্মার্টফোনস বা খুব ইনএক্সপেন্সিভ খুবই লো পাওয়ার প্রসেসরের তৈরি ধরেন ল্যাপটপস, এগুলা থেকে কিন্তু এখন ইভেন অফিসের যে টুলসগুলো ওয়ার্ড, এক্সেল এগুলো ইউজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো এখন আমরা মাইক্রোসফট কি নিয়ে আসছি, 365 অফিস যেটা অনলাইন, এটা নিয়ে আসছি। তাহলে এতে কি হবে, আপনি এক্সেল, ওয়ার্ড যা যা আছে মাইক্রোসফটের যতগুলো অফিসের সুইটের মধ্যে যতগুলো সফটওয়্যার আছে সবগুলোর আপনি ইউজ করতে পারবেন, বাট আপনাকে এগুলো ইনস্টল করতে হবে। আপনি জাস্ট অফিস 365 এ যাবেন, আপনার অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে কি অনলাইনে কাজ করবেন। সো এই যে দেখেন এই প্যারাডাইম শিফটটা হচ্ছে আসলে এই জন্যই আসছে। তো ক্লাউড কম্পিউটিং এর জন্য আর কি ইমার্জেন্ট টেকনোলজি। তো এখানে এরপর কিছু ঘটনা বলা আছে, কিছু এগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, যেমন মাল্টি ন্যাশনাল ডিফারেন্ট অর্গানাইজেশনে কিছু এক্সাম্পল আছে তাদের এই ধরনের ইমার্জিং টেকনোলজিগুলো তাদের এখানে কিভাবে আসছে, এরপরে কিভাবে একটা কোম্পানি আইফোন অ্যাডপ্ট করছে, এগুলো কিছু হচ্ছে কেস স্টাডি বলা যায়। ধরেন তার যে অথর এই বইয়ের, তার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে সে কিভাবে দেখেছে ধীরে ধীরে একটা ইমার্জিং টেকনোলজি কোনো একটা অর্গানাইজেশন কিভাবে অ্যাডপ্ট করে। তো এইগুলো আসলে পড়ে দেখতে পারেন, বাট নট ভেরি ইম্পর্টেন্ট। মেইনলি যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট মানে অংশটা আপনাদেরকে পড়তে হবে এখান থেকে, সেটা হচ্ছে why does this new model fit with green computing? মানে আমরা যে গ্রিন কম্পিউটিং এর যে আমাদের চিন্তা ভাবনাটা বা এটার এজেন্ডা বা এটার যে মেন্টালিটি, এটা কিভাবে আসলে আমাদের নিউ মডেলটাতে ফিট করছে সেটা আপনাদের পড়তে হবে।
সো বেসিক্যালি এই সেকশনে 4.7 এ আপনারা বুঝতে পারবেন কেন এই যে নতুন মডেল যেটার কথা বলা হচ্ছে, যেটা আসলে ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড কম্পিউটিং এর সাথে সিমিলার একটা মাইন্ডসেট, এটার সাথে গ্রিন কম্পিউটিং কিভাবে আসলে অ্যালাইন করে, এই জিনিসটা হচ্ছে এই সেকশনে। ঠিক আছে, এই যে হোয়াটস গ্রিন অ্যাবাউট ক্লাউড কম্পিউটিং, এইটা হচ্ছে কোয়েশ্চেন, এন্ড এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এখানে আছে। So cloud computing allows the different elements of computing to be split up with specialization taking place at each point in chain. This allows efficiency, which allows much lower use of resources. This is the main thing. যে ক্লাউড কম্পিউটিং কি অ্যালাউ করে, যে ডিফারেন্ট এলিমেন্টস অফ কম্পিউটিং স্প্লিট আপ হয়ে ডিফারেন্ট জায়গায় থাকবে। যেমন ধরেন ফর এক্সাম্পল একটা আপনার যেটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল ক্লাউড কম্পিউটিং প্রত্যেকটা পার্ট কিন্তু আসলে ক্লাউডে থাকে না। ধরেন যেটা খুব ইনএক্সপেন্সিভ, মানে প্রসেসিং পাওয়ার ওয়াইজ বা স্টোরেজ ওয়াইজ খুব অল্প স্টোরেজের মধ্যে কাজ হয়ে যাবে, ওই জিনিসটা কিন্তু অন ডিভাইস আপনি করতে পারেন। বাট যেটা এক্সপেন্সিভ, যেটা হচ্ছে ধরেন হেভি, সেটা হচ্ছে ক্লাউডে আমরা সাধারণত শিফট করে দিই। তাহলে এই যে ডিফারেন্ট এলিমেন্টস অফ কম্পিউটিং, যেটাকে আমরা চাইলে স্প্লিট করতে পারি, একটা অন ডিভাইস বা অন সাইট অন দ্য ইউজার্স ডিভাইস থাকে, এজ ডিভাইসে, আরেকটা থাকে ক্লাউড। সো এই যে স্পেশালাইজেশন, এটা একটা স্পেশালাইজেশন অ্যালাউ করতে, যেটাতে বেটার সে কাজ করবে। ঠিক আছে, এতে কি হয়, রিসোর্স এফিসিয়েন্সি বাড়ে, তাই না? আমাদের রিসোর্স এফিসিয়েন্সি মানে হচ্ছে আমরা ইউ ক্যান ইউজ লেস পাওয়ারফুল ডিভাইসেস টু অ্যাক্সেস মোর পাওয়ারফুল কম্পিউটিং রিসোর্সেস। তো এরপর হচ্ছে একটা এখানে, মানে এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে যে কোন কোন দিক থেকে আসলে ক্লাউড কম্পিউটিং গ্রিন কম্পিউটিং এজেন্ডার সাথে যায়। যেমন ফার্স্ট অফ অল এফিসিয়েন্সি। ঠিক আছে, পিসি বেস সফটওয়্যারের তুলনায় ক্লাউড বেস সফটওয়্যার কোন দিক দিয়ে মোর এফিশিয়েন্ট, এটা নিয়ে কথা বলেছি। এরপর গ্রিনেবিলিটি। For a PC-based software, the user's computer has to be quite robust and inherently ungreen. For in-house hosted software, the in-house servers may be quite robust. In both cases, processing power and data access and the electricity support system have to be provided at the specific place and time. তার মানে হচ্ছে আপনি যদি in-house সার্ভার থাকে আপনার, ওই সার্ভারে যদি আপনি ওয়েব হোস্টিং করেন বা আপনার পিসি বেস সফটওয়্যার হোস্ট করেন, তাহলে আপনার ওইখানে ওই পিসিগুলো বেশ পাওয়ারফুল হতে হবে, সার্ভার গ্রেড হতে হবে, ইন-হাউস হোস্টিং এর ক্যাপাবিলিটি থাকতে হবে, অ্যান্ড একই সাথে ইলেকট্রিসিটি আনইন্টারাপ্টেড সাপ্লাই থাকতে হবে, 24/7 আপনার ওই কম্পিউটারটা আপ থাকতে হবে, অ্যান্ড সো অন। অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। এর থেকে সহজ হচ্ছে কি করা, যারা ক্লাউড সার্ভিসেস প্রোভাইড করে তার থেকে মানে বাই করা, সার্ভিস বাই করে সেখানে হোস্ট করে রাখা। তো এরপর হচ্ছে রেসপন্সিবিলিটি। There are two levels of responsibilities and green computing responsibility and green computing. The first is who handles the computer support for each piece of software, the individual user. For PC-based software, the organization as user through IT, the software hosted in-house, and the vendor for cloud computing. মানে ব্যাপারটা হচ্ছে যেটা বলার চেষ্টা করছে, সেই রেসপন্সিবিলিটিটা কার কাছে চাই। যেমন ফর এক্সাম্পল আপনি যদি নিজে আপনার ইন-হাউস হোস্টিং করেন, তাহলে এইটার মেনটেন্যান্সের দায়িত্ব বা ধরেন এটার সিকিউরিটির দায়িত্ব, এটাও কিন্তু আপনার কাছে পড়ে, বা রেসপন্সিবিলিটি আপনার কাছে পড়ে। সো মেবি ইউ আর নট অ্যান এক্সপার্ট ইন ইট, মেবি এটা এমপ্লয় করতে আপনার ইউ নিড এক্সট্রা এক্সপেন্ডিচার অর ইউ উইল ওয়েস্ট রিসোর্সেস ইন দিস কেস। তাহলে এক্ষেত্রে যে বেটার করতে পারে, যেমন ক্লাউড সার্ভিস প্রোভাইডার, দ্যাট দেয়ার হোল বিজনেস ডিপেন্ডস আপন, সো তাদের এইখানে অবশ্যই তাদেরকে এই সার্ভিসটা তারা ভালো প্রোভাইড করতে পারে। তো তাদের কাছে এই রেসপন্সিবিলিটিটা দিয়ে দেওয়াটাই বেটার অর মোর এফিশিয়েন্ট। এখানে একটা টেবল আছে, এই টেবিলের হচ্ছে আর কি কয়েকটা পয়েন্ট, যে পিসি বেস সফটওয়্যারের ক্ষেত্রে আমি এটা একটু রোটেট করে দেখানোর চেষ্টা করি। রোটেট অপশন, আচ্ছা এখানে কি বলেছে দেখেন, সফটওয়্যার কোথায় থাকে, পিসি বেস সফটওয়্যার ইউজারের পিসিতে থাকে, ইন-হাউস সফটওয়্যারের মধ্যে সার্ভারে থাকে, ইন-হাউস সার্ভারের মধ্যে থাকে, আর ক্লাউড কম্পিউটিং এ ভেন্ডরসের সার্ভিসে থাকে, অফ সাইডে থাকে। তার মানে হচ্ছে যে ভেন্ডর ক্লাউড সার্ভিস প্রোভাইডার তার সার্ভারে থাকে। এরপর কোথায় প্রসেসিং হয়, কোথায় ডাটা থাকে, কোথায় ইন্টারফেস রান করে, অপটিমাইজেশন কোথায় হয়, যেটার ব্যাকআপ কোথায় থাকে, সফটওয়্যারের আপডেট কোথায় থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে আর কি মানে মানে পিসি বেস সফটওয়্যার, তার মানে হচ্ছে পিসি বেস সফটওয়্যার মানে হচ্ছে আপনি আপনার পিসিতে সফটওয়্যারের একটা কপি আপনাকে দিয়ে দিব, ওটা আপনি এখানে ইনস্টল করবেন, আপনার পিসিতেই সেটা রান হচ্ছে, সে বাইরের কোনো এন্টিটির সাথে কানেক্টেড না। সফটওয়্যার হোস্টেড ইন হাউস মানে হচ্ছে আপনার সার্ভারের থেকে হোস্টেড আছে, আপনার ইন হাউস একটা সার্ভার আছে যেখানে হোস্টেড, সেখান থেকে অর্গানাইজেশনের সবাই ইউজ করতেছে। আর ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে থার্ড পার্টি কোনো ক্লাউড ভেন্ডরের সাইটে সার্ভারে হোস্টেড, সেখান থেকে বাকিরা সবাই ইউজ করতেছে।
সো এই তিনটা প্যারাডাইমে মানে এই তিনটা ধরেন ফ্রেমওয়ার্কের মধ্যে কোনটা কেমন এফিশিয়েন্ট বা কোনটার কোন জায়গায় ডিফারেন্স, এই পয়েন্ট অফ ডিফারেন্স গুলো হচ্ছে এই চার্টে আপনারা পাবেন। ঠিক আছে, সো ওভারঅল এই তাহলে 4.7 খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড এটা পড়তে হবে। ঠিক আছে, এখানে আমরা বুঝতে পারবো যে কেন ক্লাউড কম্পিউটিং ফিটস ওয়েল উইথ সরি কেন ক্লাউড কম্পিউটিং দ্য গ্রিন কম্পিউটিং মডেল ফিটস ইন ক্লাউড কম্পিউটিং অ্যাজ ওয়েল। আর হচ্ছে 4.8 ক্লাউড কম্পিউটিং কি ফুল অ্যান্সার কিনা, এটাও ইম্পর্টেন্ট। যে ক্লাউড কম্পিউটিং করলাম তার মানে হচ্ছে আমরা সব কিছু ক্লাউডে মুভ করে নিয়ে গেলাম, তাতে কি আসলে আমাদের যত রকমের সমস্যা ছিল পিসি বেসড কম্পিউটিং এ বা ইন হাউস হোস্টিং সব কি দূর হয়ে গেল। ঠিক আছে, এইটা পড়তে হবে। অ্যান্ড এটা আসলে খুব একটা মানে আসলে এখানে টেকনিক্যাল কিছু নেই, জাস্ট নর্মাল কথাবার্তা, এই জিনিসটা দেখবেন। তো এখানে বেসিক্যালি এই জায়গায় সে আনসার করেছে দ্য শর্ট আনসার অ্যান্ড দেয়ার ইজ আ শর্ট আনসার অ্যান্ড দ্য লং আনসার। সো দুইটা অ্যান্সার এখান থেকে দেখবেন। দ্য শর্ট আনসার ইজ লাইক এই যে এখানে দেওয়া আছে, the short answer to most questions about ID trends will be some variant of the phrase cloud computing. Long answers though will be quite rich and varied. A key ingredient in those answers will be the speed of which the organizations move the majority of computing functionality to some version of cloud computing. তার মানে হচ্ছে শর্ট আনসার মানে হচ্ছে আপনি আসলে যত রকমের সমস্যা আছে সব কিছুর সমাধান আসলে ক্লাউড কম্পিউটিং এর কোন একটা ভ্যারিয়েন্ট। বাট লং আনসার হচ্ছে আসলে শুধু ক্লাউড কম্পিউটিং না, তার সাথে অন্যান্য টেকনোলজি ইনকর্পোরেট করার দরকার আছে। বাট কি টেকনোলজি ইনকর্পোরেট করবে সেটা ডিপেন্ড করে স্পিড অ্যান্ড অর্গানাইজেশনের আদার কম্পিউটিং ফাংশনালিটি অ্যাভেলেবিলিটির উপর। আর এই জায়গায় 4.9 ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্লাউড কম্পিউটিং, যে কারেন্ট যে টেকনোলজি তারপরেও ক্লাউড কম্পিউটিং এ কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, যেমন স্লো রেসপন্স টাইম, ল্যাক অফ কাস্টমাইজেবিলিটি, বিশেষ করে ল্যাক অফ প্রাইসিং লেভারেজ, যে আপনি আসলে যে থার্ড পার্টি ভেন্ডর তার প্রাইসিং এর উপরে আপনার পুরো বিজনেস মডেলটা ডিপেন্ড করতেছে, যে পুরো বিজনেস আপনার প্রফিট হচ্ছে না লস হবে, এটা ডিপেন্ড করতেছে আপনি কি পরিমাণ প্রাইসিং লেভারেজে আছেন। এটা আসলে খুব বেশি নাই, আপনাকে যেই পরিমাণ আপনার থেকে টাকা খুঁজছে এটা দিতে হবে আপনাকে। আপনি যদি ওখান থেকে সার্ভিস মুভ করে অন্য কোথাও নিতে চান, ওইখানেও যদি আপনার ধরেন ফর এক্সাম্পল তারাও যদি সেম প্রাইসিং লেভেল সেট করে মার্কেটের সাথে কোপ করে, তাহলে এমন হতে পারে যে আপনার যে পরিমাণ ইউজার বেস বা যে পরিমাণ রেভিনিউ আপনার সফটওয়্যারে সেই তুলনায় আপনার প্রফিট আসলে মার্জিন নাই, বরং আপনার লস হচ্ছে। আপনার মেনটেনেন্স বা জিনিসটাকে ক্লাউডে আপ রাখতে বা ওটাকে মেনটেন করতে, ওটাকে হোস্ট করে রাখতে আপনার এর চেয়ে বেশি কষ্ট হচ্ছে। সো এটা দেন আর কি আসলে একটা ডিসঅ্যাডভান্টেজ। এরকম মাল্টিপল ডিসঅ্যাডভান্টেজেস আছে এখানে, সেই ডিসঅ্যাডভান্টেজ গুলো এখানে দেখবো। আর আরেকটা বিষয় হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গুলোর অ্যান্সারও দেওয়া আছে, মানে এই ডিসঅ্যাডভান্টেজ গুলো কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে মিটিগেট করা যায় সেটাও এখানে দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্ড হোয়াট টু ডু বিসাইড ক্লাউড কম্পিউটিং, তার মানে হচ্ছে এই যে ক্লাউড কম্পিউটিং তো বুঝলাম যে ঠিক আছে এটা গ্রিন এজেন্ডার সাথে যাচ্ছে, বাট হোয়াট ক্যান উই ডু বিসাইড ইট। আর ক্লাউড কম্পিউটিং এর এফিসিয়েন্সি নিয়ে এখানে 4.12 এ বলা আছে। সো এই 4.7 থেকে যে গ্রিনেবিলিটি মোস্ট ইম্পর্টেন্ট, গ্রিনেবিলিটি অফ ক্লাউড কম্পিউটিং। সো 4.1 থেকে 4.7 থেকে 4.13 পর্যন্ত মেইনলি পড়তে হবে আপনাদের। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্টস বিং 4.7 ফার্স্টে, 4.7 why green computing fits the new model, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে 4.8 ঠিক আছে, 4.9ও পড়বেন বাট নট ভেরি ইম্পর্টেন্ট, 4.10 নট ভেরি ইম্পর্টেন্ট বাট পড়তে হবে, 4.11 নট ভেরি ইম্পর্টেন্ট, 4.12 অ্যান্ড 4.13 এফিসিয়েন্সি ক্লাউড কম্পিউটিং এর এফিসিয়েন্সি অ্যান্ড হচ্ছে গ্রিনেবিলিটি, এই দুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 4.12 অ্যান্ড 13 থেকে মেইনলি আসলে কোয়েশ্চেন আসে, যে ক্লাউড কম্পিউটিং এর গ্রিনেবিলিটি নিয়ে কোয়েশ্চেন আসে, আপনারা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন অ্যানালাইসিস করলেই দেখবেন। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে ওভারঅল? এটা একটু না স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। তাহলে এই রেসপন্সিবিলিটি অ্যান্ড ইউজেবিলিটি এটাও খুব একটা ইম্পর্টেন্ট। তাহলে 4.7 থেকে 4.13 পর্যন্ত আপনারা যদি ভালো মতো পড়েন তাহলে হবে। আর একই সাথে অবশ্যই কোয়েশ্চেন অ্যানালাইজ করবেন, অ্যানালাইসিস করে দেখবেন যে এখান থেকে আরও কিছু আসার পসিবিলিটি আছে কিনা, যদি থাকে তাহলে ওটাও পড়ে নিন। এমনিতে তো আমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে প্রিভিয়াসলি পড়েছি। সো ক্লাউড কম্পিউটিং এটা হচ্ছে অনলি নন টেকনিক্যাল সাইডটা নিয়ে কথা বলেছে আর কি, গ্রিন
কম্পিউটিং এর সাথে কিভাবে এটা অ্যালাইন করে, কিভাবে এটার বিজনেস মডেল আমরা গ্রিন করতে পারি অ্যান্ড সো অন। কিন্তু ক্লাউড কম্পিউটিং এর যে টেকনিক্যাল সাইটগুলো আছে, যেমন ধরেন যেটা একটা ডেটা সেন্টারের লেআউট কেমন হবে, বা ক্লাউড কম্পিউটিং এর যে ধরেন আর্কিটেকচারটা কেমন, বা ডিফারেন্ট টাইপস অফ ক্লাউড কম্পিউটিং গুলা আর্কিটেকচার গুলো কেমন হয়, এগুলো কিন্তু আমরা ওই যে টেকনিক্যাল স্লাইড থেকে পড়েছিলাম একেবারে ফার্স্টের দিকে, কোর্সের ফার্স্টের দিকে। ওই স্লাইডগুলো থেকে আমাদের আসলে ক্লাউড কম্পিউটিং টেকনিক্যাল অংশটা করতে হবে। এটা হচ্ছে এই যে এই স্লাইড আছে, এই যে ক্লাউড ইন্ট্রো, এই স্লাইড, ঠিক আছে? তো এই ক্লাউড কম্পিউটিং এর স্লাইডটা দেওয়া আছে, এখানে হচ্ছে আপনারা ক্লাউড কম্পিউটিং এর টেকনিক্যাল টার্মস গুলো এন্ড টেকনিক্যাল যে ডিটেইলস গুলো এগুলো এখান থেকে পাবেন। আর নন টেকনিক্যাল ডিসকাশনটা পাবেন হচ্ছে বই। তো দুই রকমের কোয়েশ্চেনই আপনারা অ্যান্সার করতে পারতেন। যেমন বিশেষ করে আমি যদি কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন দেখি আপনাদের সাথে, একসাথে দেখি, যেমন ফলের কোয়েশ্চেন প্রবাবলি এখানে আছে, যে ফল 24 এর কোয়েশ্চেন আছে। হ্যাঁ, ক্লাউড রিলেটেড কোয়েশ্চেন হচ্ছে enabling technologies of cloud computing, হচ্ছে আর শুধু enabling technologies। তো enabling technologies অ্যাকচুয়ালি শুধুমাত্র স্লাইড থেকে আছে, মানে এই একটাই কোয়েশ্চেন আসছে গতবার ক্লাউড কম্পিউটিং এ, সেটা হচ্ছে স্লাইড থেকে আসছে, এই যে enabling technologies। মানে ক্লাউড কম্পিউটিং কে এনেবল করার জন্য বা বাস্তব মানে রিয়েলাইজ করার জন্য কি কি মডার্ন টেকনোলজির সাপোর্ট লাগে আমাদের, সেটা হচ্ছে এইখানে পাবেন আপনারা। সোজা কথায় যে কোনো টেকনিক্যাল কোয়েশ্চেন পাবেন স্লাইডে, যে কোনো নন টেকনিক্যাল বা ডিসকাশন ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন পাবেন হচ্ছে, ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেনের অ্যান্সার পাবেন বই। ঠিক আছে, এখানে আমি সার্চ করি। enabling technologies of cloud computing, ভার্চুয়ালাইজেশন আমরা পড়েছি। ভার্চুয়ালাইজেশন কি? ওই যে অনেকটা ভার্চুয়াল কম্পিউটার বা ভার্চুয়ালি হোস্টিং এর মতো কি, মানে আমরা যে ইউজ করি, ভার্চুয়াল পিসি ইউজ করি, ভার্চুয়াল বক্স ইউজ করে, যে আমরা একটা ওএস এর ভিতরে একটা ওএস ইউজ করি। তো ক্লাউড কম্পিউটিং এর একটা এনেবলিং টেকনোলজি হচ্ছে ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে আমরা একটা পিসির মধ্যে ভার্চুয়াল অনেকগুলো ছোট ছোট পিসি তৈরি করতে পারি, যাতে হচ্ছে প্রত্যেকজন ইউজার মনে করছে যে তারা একটা সেপারেট চাঙ্ক অফ কম্পিউটিং রিসোর্স ইউজ করতেছে, একটা সেপারেট কম্পিউটার বা একটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতেছে। তো এই যে একটা কম্পিউটার প্যারালালে অনেকজন ইউজারকে সার্ভ করতে পারে ইউজিং ভার্চুয়ালাইজেশন। আর এরপর হচ্ছে ওয়েব সার্ভিস অ্যান্ড সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার। সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচারকে আমরা বলি সোয়া। সো সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার ডিসক্রিপশন। এরপরে সার্ভিস ফ্লোজ অ্যান্ড ওয়ার্কফ্লোজ। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েব 2.0 অ্যান্ড ম্যাশন। সো এই জিনিসগুলো হচ্ছে আসলে আমাদের মডার্ন টেকনোলজি, যেগুলা ক্লাউড কম্পিউটিংকে রিয়েলাইজ করতে বা সাপোর্ট করতে ইউজ করছে, বা ক্লাউড কম্পিউটিং দাঁড়িয়ে আছে এই টেকনোলজিগুলোর রিয়েলাইজেশনের উপর। সো এইটা হচ্ছে এনেবলিং টেকনোলজি। তো এখানে 5 মার্কস একটা কোয়েশ্চেন আসছে গতবার। ক্লাউড কম্পিউটিং নিয়ে মনে হয় আর কোনো কোয়েশ্চেন আসে না, একবার দেখি তো। ব্রিফলি এক্সপ্লেইন, না ঠিক আছে। ডাটা সেন্টার, ওকে, ডেটা সেন্টারের যে কোয়েশ্চেনটা, এইটাও অ্যাকচুয়ালি ক্লাউড কম্পিউটিং এর স্লাইডে আছে। হোয়াট মেক্স এ ডাটা সেন্টার গ্রিন, মেক এ প্রপোজাল ফর ডিজাইনিং এ গ্রিন ডাটা সেন্টার ফোকাসিং অন বিল্ডিং পাওয়ার সাপ্লাই কনসিডারেশন। আচ্ছা, না, এটা আসলে এখানে নাই। ডাটা সেন্টার গ্রিন, দ্যাট মিনস কোনো কিছু গ্রিন হবে কি হবে, বা সেটার কি কি কনসিডারেশন আপনার নিতে হবে, এটা যদি এই ধরনের কোয়েশ্চেনগুলো হচ্ছে নন টেকনিক্যাল বা এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি বইতে পাবেন। যে ডেটা সেন্টারের জন্য এখানে একটা চ্যাপ্টার আছে, এখানে এটা আমরা দেখি নাই, এই বইতে একটা চ্যাপ্টার আছে। আমরা যদি একেবারে মেনুতে যাই তাহলে দেখতে পারবো। চ্যাপ্টার 4 ছিল হচ্ছে ক্লাউড কম্পিউটিং, নিউ ভার্সন অফ বিল্ডিং এ গ্রিন ডিভাইস পোর্টফোলিও। এরপরে হচ্ছে ফাইন্ডিং গ্রিন ডিভাইসেস, এই যে গ্রিন সার্ভার্স অ্যান্ড ডেটা সেন্টার্স। চ্যাপ্টার 7 এ হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার পাবো। সো এটা আসলে ক্লাউড কম্পিউটিং এর পার্ট না, এটা গ্রিন সার্ভার্স এন্ড ডেটা সেন্টার হচ্ছে ইয়ার পার্ট। বাট ডেটা সেন্টারের যে
টেকনিক্যাল পার্ট, মানে ডেটা সেন্টারের লেআউট কেমন, ডেটা সেন্টারের কোন পার্টে কি থাকে সেগুলো, আবার ডেটা সেন্টারের প্রত্যেকটা পার্টের মধ্যে কমিউনিকেশন কিভাবে হয়, নেটওয়ার্কিং কিভাবে হয়, এই জিনিসগুলো আবার আমাদের ওই ক্লাউড কম্পিউটিং এর স্লাইডে আছে। ঠিক আছে, সো আসলে অনেক রিসোর্স, তো কোথা থেকে পড়তে হবে, কিভাবে কোঅর্ডিনেট করতে হবে, এটা আসলে আপনাদের জানতে হবে। ঠিক আছে, ফাইনালের জন্য। তো এর আগের একটা কোয়েশ্চেন আমি একটু দেখি, যদি অ্যাভেলেবল থাকে খুব ভালো। স্প্রিং 24 এর কোয়েশ্চেন দেখি। স্প্রিং 24 এ ক্লাউড নিয়ে কি কি আসছে? স্প্রিং 24 এ দুইটা কোয়েশ্চেন আসছে, 10 মার্কস, তাহলে 40 মার্কসের মধ্যে 10 মার্ক আসছে ক্লাউড কম্পিউটিং। ফার্স্ট হচ্ছে এখানে, which cloud service model can the government of Arcadia implement in this situation to better utilization of resources? So এটা সিনারিও বেস কোয়েশ্চেন। এখানে বললো যে আমাদের একটা মানে ইমাজিনারি কান্ট্রির নাম বলা হচ্ছে আর্কেডিয়া, তার গভর্নমেন্টের কিছু এসডিজি গোলস আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সো এই গোলসগুলা কি কি সেটা বলেছে। এই গোলগুলা বাস্তবায়ন করার জন্য ক্লাউড কম্পিউটিং এর কোন মডেল লাগবে। ঠিক আছে, কোন ক্লাউড সার্ভিস মডেল। ঠিক আছে, এখন ক্লাউড সার্ভিস মডেল কয় প্রকার, কি কি, এই জিনিসের টেকনিক্যাল ডিটেল কোথায় পাওয়া যাবে, এইখানে পাওয়া যাবে, এই স্লাইডে পাওয়া যাবে। সো এখানে ক্লাউড কম্পিউটিং এর the key term here is cloud service model. ক্লাউড সার্ভিস মডেল কত রকম, এটা যদি আপনি এই স্লাইডে সার্চ করেন তাহলে পাবেন। সার্ভিস মডেল, টাইপস অফ ক্লাউড কম্পিউটিং। ডিফারেন্ট টাইপস অফ ক্লাউড কম্পিউটিং হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সার্ভিস মডেল। এর মধ্যে কোনটা আর্কেডিয়ার গভর্নমেন্টের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রিচ করার জন্য। সো বেসিক্যালি এখান থেকে আপনাদের কোশ্চেনের পার্শিয়াল অ্যান্সার পাবেন, আর কিছু পার্শিয়াল অ্যান্সার আপনারা বই থেকে দিতে পারবেন। এরপর আরেকটা কোয়েশ্চেন ছিল, এটাও সিনারিও বেস। সো স্প্রিং 24 সব সিনারিও বেস কোয়েশ্চেন হয়েছিল, বাট ইউজুয়ালি আসলে সিনারিও বেস কোয়েশ্চেন কম আসে। বেশিরভাগ ক্ষেত্রে ওই যে পল 24 এর যে কোয়েশ্চেনটা আসছে, জাস্ট একটা কোয়েশ্চেনের মধ্যেই আপনাকে কিছু টার্মস দিয়ে দেয়, ওইটাকে ডিসক্রাইব করতে বলে, ওইরকম কোয়েশ্চেনই বেশি আসে। আরেকটা কোয়েশ্চেন, এটা হচ্ছে আইওটি নিয়ে, IoT and cloud computing. How does your solution differ from traditional cloud computing? সেটা আসলে আইওটির কোয়েশ্চেন। আইওটি মানে একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেটা আর্কেডিয়ার গভর্নমেন্ট বা লোকাল কোম্পানিরা করেছে। তাহলে এইটা কিভাবে ক্লাউড বেসড মানে সলিউশনের থেকে ডিফারেন্ট, মানে আইওটি বেসড সলিউশনটা কিভাবে ক্লাউড বেসড সলিউশন থেকে ডিফারেন্ট, সেটা আর কি লিখতে বলেছে। সো এটা আসলে ক্লাউড কম্পিউটিং কোয়েশ্চেন, এটা আইওটির কোয়েশ্চেন। ওকে, তাহলে বুঝতে পেরেছেন, তাহলে আমাদের স্লাইডটাও পড়তে হবে অ্যান্ড একই সাথে হচ্ছে বইটাও পড়তে হবে। ক্লাস করতে বইয়ের প্রত্যেকটা পার্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট না, বেছে বেছে পড়তে হবে। 4.7 থেকে 4.12 এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেগুলো পড়বেন, আর এইখান থেকে মোটামুটি সব টেকনিক্যাল ডিটেলগুলো পড়বেন। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে ওভারঅল? তাহলে কোয়েশ্চেন না থাকলে